নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সে বাংলা। আজ আমাদের পলিটি এমসিকিউ প্র্যাকটিস সেশনে আজ আমরা প্র্যাকটিস করব ইন্ডিয়া অ্যান্ড ইটস ইউনিয়ন টেরিটরি। এখানে টোটাল 30টি কোশ্চেন রেখেছি। এই চ্যাপ্টারটা অনেকটা ছোট হওয়ার কারণে এখানে খুব একটা কোশ্চেন আসে না। এখান থেকে আমি শুধুমাত্র যেগুলো রিপিটেড কোশ্চেন এসেছে বারবার, সেই কোশ্চেনগুলোকে আমি নিয়ে এসেছি, যেগুলো বারবার ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এমনকি ইউপিএসসি পর্যন্ত কোশ্চেন আমি তুলে নিয়ে এসেছি। দেখো তাহলে তোমরা কতগুলো পারছো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তাহলে শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন হলো, ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইন টার্ম ফেডারেল। এই যে টার্মটা আছে ফেডারেল, মানে হচ্ছে যুক্তরাষ্ট্রীয়। যুক্তরাষ্ট্রীয় এই শব্দটা মেনশন আছে কোথায় আমাদের ইন্ডিয়ার কনস্টিটিউশনে? প্রিয়াম্বেল, পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন, আর্টিকেল 368 অফ দ্য কনস্টিটিউশন, না নট মেনশন এনিওয়ার, না কোথাও কোনো মেনশন নেই। এটা ডাব্লিউবিসিএস এ 2015 সালে আসা কোশ্চেন। আমি যতগুলো কোশ্চেন তুলে নিয়েছি প্রত্যেকটা কোশ্চেনই কোনো না কোনো এক্সামে এসেছে, এবং বারবারই এসেছে কোনো এক্সামে। এবং যেগুলো ইউপিএসসি লেভেলের কোশ্চেন, আমি একটু লেভেলটাকে হায়ার করেছি, কারণ হচ্ছে যদি তুমি একটু হাই হাই লেভেলের প্যাটার্নের এক্সামের কোশ্চেন করে যাও, তাহলে তুমি যদি একটু ছোট লেভেলে এক্সামের পরীক্ষাগুলো দাও, যেমন তুমি যদি ইউপিএসসি লেভেলে কোশ্চেন করে যাও, তোমার ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি, এগুলো তো তোমাদের অত অত অসুবিধা হবে না। তার জন্য আমি কোশ্চেনের লেভেলটা একটু হাই রেখেছি, এবং এই কোশ্চেনগুলো সব রকমের এক্সামে এসেছে। কোশ্চেনগুলো এতটাও টাফ নয়। দেখো তোমরা কতগুলো পারছো। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাচ্ছে? অ্যান্সারটা কি হচ্ছে? এখানে ফেডারেল শব্দটা কোথায় মেনশন করা আছে? এখানে এই ফেডারেল শব্দটা নট মেনশন এনিওয়্যার, এই ফেডারেল শব্দটা কোথাও মেনশন করা নাই আমাদের কনস্টিটিউশন। এটা উত্তর হচ্ছে অপশন ডি। আমাদের আর্টিকেল 1 এ লেখা আছে, আর্টিকেল 1 এ আমাদের লেখা আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ইউনিয়ন অফ স্টেট। আমাদের ইন্ডিয়া হচ্ছে ইউনিয়ন অফ স্টেট। ইউনিয়ন অফ স্টেট মানে কি? আমাদের সব রাজ্যগুলো একসঙ্গে মিলেমিশে আছে। আর ইউনাইটেড স্টেটে কি হয়েছে? ইউনাইটেড অফ স্টেট, সব স্টেটগুলো একসঙ্গে হয়ে এসে একটা কান্ট্রি তৈরি করেছে। আমাদের কান্ট্রির মধ্যে স্টেটগুলো বিভক্ত করা হয়েছে। আমাদের ভারতের কনসেপ্ট হচ্ছে আমাদের কান্ট্রি ইন্ডিয়া, তো ইন্ডিয়ার মধ্যে আমাদের প্রত্যেকটা স্টেটকে বিভক্ত করা হয়েছে। কিন্তু ইউএসএ মানে হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এখানে প্রত্যেকটা জায়গায়, ধরো ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া, এইসব প্রত্যেকটা স্টেটকে নিয়ে একটা কান্ট্রি তৈরি করা হয়েছে। এটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তার জন্য সবগুলো ইউনাইটেড আছে। আর আমাদের হচ্ছে ইউনিয়ন অফ স্টেট। নেক্সট, consider the following statement with reference to the linguistic organization of state in independent India. স্বাধীন ভারতের রাজ্যগুলির ভাষাগত পুনর্গঠন প্রসঙ্গে কোনটি সঠিক? প্রথম অপশন হচ্ছে, দ্য সেপারেট স্টেট অন্ধ্র ফ্রম দ্য তেলুগু পিপল কাম ইন এক্সিস্টেন্স ইন 1953। 1953 সালে অন্ধ্রপ্রদেশ ভাষাভিত্তিকভাবে আলাদা রাজ্য হয়েছিল। দ্বিতীয় স্টেটমেন্ট হচ্ছে, Jawaharlal Nehru was particularly in favor of the movement of linguistic organization. জওহরলাল নেহেরু ফেভার করেছিল এই লিঙ্গুইস্টিক অর্গানাইজেশন মুভমেন্টের, অফ দ্য স্টেট দ্যাট কাম ওয়েক টু সাকসেস দ্য অন্ধ্রপ্রদেশ। তার জন্য এই অন্ধ্রপ্রদেশ স্টেটটা এই লিঙ্গুইস্টিক বেসিসে এসেছিল, ভাষা ভিত্তিক ভাবে এসেছিল। তাহলে এখানে কি বলেছে? অপশন কোনটা ঠিক? অপশন একেরটা, দুয়েরটা, না দুটোই ঠিক, না দুটোই ভুল? এখানে উত্তর হবে শুধুমাত্র একেরটা ঠিক। কারণ হচ্ছে প্রথম স্টেট আমাদের এসেছিল অন্ধ্রপ্রদেশ, এটা কিন্তু ঠিক। আর এটা এসেছিল 1953 সালে, এটাও ঠিক। কিন্তু দ্বিতীয় স্টেটমেন্ট হয়েছিল জওহরলাল নেহরু এরকম কোনো ধরনের কোনো লিঙ্গুইস্টিক আন্দোলন করেনি খুব। ওকে, তাহলে এখানে অপশন হচ্ছে অপশন এ। নেক্সট, 3 নম্বর কোশ্চেন হচ্ছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। এটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে মেন্সে এসেছিল। প্রথম অপশন হচ্ছে, পার্লামেন্ট ক্যান ইনক্রিজ দ্য এরিয়া অফ এনি স্টেট উইদাউট দ্য কনসেন্স অফ স্টেট লেজিসলেচার। রাজ্য আইনসভার কোনো রকম সম্মতি ছাড়াই সংসদ যে কোনো রাজ্যের আয়তন বাড়াতে পারে। প্রথম অপশন। সেকেন্ড অপশন হচ্ছে,
পার্লামেন্ট ক্যান অল্টার দ্য নেম অফ এনি স্টেট উইদাউট দ্য কনসেন্স অফ দ্য স্টেট লেজিসলেচার। মানে রাজ্য আইনসভা সম্মতি ছাড়াই সংসদ যে কোনো রাজ্যের নাম পরিবর্তন করতে পারে। তাহলে কোন অপশনটা ঠিক হবে? প্রথমটা, দ্বিতীয়টা, না দুটোই ঠিক না দুটোই ভুল? তা প্রথমটাতে বলা আছে যে সংসদ রাজ্য আইনসভার কোন রকমের সম্মতি ছাড়াই সে রাজ্যের আয়তনটা বাড়াতে পারে। রাজ্য আইনসভার কোন রকম সম্মতি ছাড়াই সংসদ যে কোনো রাজ্যের নাম পরিবর্তন করতে পারে। তাহলে কোনটা ঠিক হবে? এখানে অপশন দুটোই ঠিক হবে, বোথ এ এবং বি, এই দুটোই করতে পারে। এই বিলটা প্রথমে পাস করতে হয়, রাষ্ট্রপতির কাছে প্রথমে সম্মতি নিতে হয় বিলটা পাস করার জন্য। এবার সংসদে পেশ করাবে, যখন রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি এই বিলটা সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারে আর প্রত্যাখ্যানও করতে পারে। 4 নম্বর হচ্ছে, ইন হুইচ শিডিউল দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য টেরিটোরিয়াল এক্সটেন্ট অফ ইন্ডিয়ান স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি ইজ প্রেসক্রাইব। মানে ভারতীয় সংবিধানের কত নম্বর শিডিউলে ভারতীয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আমাদের যে আঞ্চলিক ব্যাপ্তি নির্ধারণ করা হয়েছে? ফার্স্ট শিডিউলে, সেকেন্ড শিডিউল, থার্ড না ফোর্থ? কোন শিডিউলের দ্বারা আমাদের আঞ্চলিক ব্যাপ্তি নির্ধারিত করা হয়েছে? এটা হচ্ছে শিডিউল নাম্বার ফার্স্ট, অপশন এ। আমাদের স্টেটের সংখ্যা এখন বর্তমানে 28টি আর ইউনিয়ন টেরিটরির সংখ্যা 8টি। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। ফার্স্ট অপশন হচ্ছে, দ্য পার্লামেন্ট ইজ এম্পাওয়ার্ড টু অল্টার দ্য বাউন্ডারি অফ এনি এক্সিস্টিং স্টেট অফ ইন্ডিয়া। ভারতের যে কোনো রাজ্যের সীমানা পরিবর্তন করার ক্ষমতা সংসদের রয়েছে। সেকেন্ড অপশন হচ্ছে, এ বিল পার্টিশনিং টু দ্য alternation of boundary of any existing state of India can be introduced only in Rajya Sabha with the pure recommendation of the president। মানে বলেছে ভারতের যে কোনো বর্তমান যে রাজ্যটা আছে সেই রাজ্যের সীমানা পরিবর্তন করার জন্য একটা যে বিলটা পাস করতে হবে, প্রথমে রাষ্ট্রপতির কাছে সুপারিশ নিতে হবে এবং এটি শুধুমাত্র রাজ্যসভাতেই পেশ করা যেতে পারে, শুধুমাত্র রাজ্যসভাতেই পেশ করা যেতে পারে, লোকসভাতে পেশ করা যেতে পারে না। এই দুটোর মধ্যে কোনটা ঠিক? প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ঠিক, দুটোই ঠিক না দুটোই ভুল? তাহলে আমরা প্রথম অপশনটা দেখে নিই। প্রথম অপশনটা বলছে, দ্য পার্লামেন্ট ইজ এম্পাওয়ার্ড টু দ্য বাউন্ডারি অফ এনি এক্সিস্টিং অফ দ্য স্টেট। পার্লামেন্ট যে কোনো রাজ্যের সীমানা পরিবর্তন করতে পারে, এই অপশনটা একদম ঠিক। দ্বিতীয় অপশনটা হচ্ছে, এ বিল পার্টিশনিং টু অল্টারেশন অফ দ্য বাউন্ডারি অফ এনি এক্সিস্টিং স্টেট ক্যান বি ইন্ট্রোডিউস অনলি ইন রাজ্যসভা। অনলি ইন রাজ্যসভা, এই যে কথা বলছে অনলি, অনলি ইন রাজ্যসভা, এটা কিন্তু ঠিক নয়। আমাদের যদি কেউ কোনো রাজ্য তার সীমানা পরিবর্তন করতে চায়, তাহলে সে বিলটা লোকসভা বা রাজ্যসভা যে কোনো জায়গায় সে পেশ করতে পারে এবং অবশ্যই রাষ্ট্রপতির আগে সম্মতি নিতে হবে। তাহলে এখানে অপশন হয়ে যাচ্ছে অপশন এ, অনলি ওয়ান। নেক্সট 6 নম্বর কোশ্চেন আছে, দ্য বাউন্ডারি অফ দ্য স্টেট ইন ইন্ডিয়া ক্যান বি অল্টার থ্রু দ্য প্রসিডিওর লিড ডাউন। মানে ভারতের যে রাজ্যের নির্ধারিত করা সীমা আছে, এই সীমাটা পরিবর্তন যদি করতে হয়, তাহলে কত নম্বর আর্টিকেলের দ্বারা সীমার পরিবর্তনের যে নিয়ম আছে সেই নিয়মটা কত নম্বর অনুচ্ছেদে আছে? আর্টিকেল 368, আর্টিকেল 130, আর্টিকেল 70, আর্টিকেল 3। আমাদের স্টেটের যদি কোনো বাউন্ডারি পরিবর্তন করতে যাই, তাহলে আমাদের আর্টিকেল 3 অনুসারে করতে হবে, অপশন ডি। নেক্সট 7 নম্বর কোশ্চেন আছে, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য হেড অফ লিঙ্গুইস্টিক প্রভিন্স কমিশন from in the year 1948 to inquire into the desirability of linguistic province। নিম্নলিখিতগুলোর মধ্যে ভাষাগত প্রদেশের ডিজারেবিলিটি অনুসন্ধান করতে 1948 সালে গঠিত ভাষাগত প্রদেশ কমিশনারের প্রধান কে ছিল? এই কমিটির প্রধান ছিল জওহরলাল নেহরু, জাস্টিস এস কে ধর, জাস্টিস ফজল আল্ট না পট্টাভি সিদ্দারামাইয়া? কে ছিল? WBCS 2012-তে ছিল কোশ্চেনটা। এখানে হচ্ছে জাস্টিস এস কে ধর, অপশন বি অ্যান্সার। দক্ষিণ ভারতে রাজ্যগুলি প্রথমত ভাষাগত ভিত্তিতে তৈরি হওয়ার কথা বলা হয়েছিল। তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট এই এস কে ধরকে বলেছিল যে এই কমিশনারের লিড করার জন্য, সভাপতিত্ব করার জন্য।
তবে এই কমিশন এই আইডিয়াকে প্রত্যাখ্যান করে এবং তারা নির্দেশ দেয় যে রাজ্যগুলি তৈরি হবে অবশ্যই প্রশাসনিক সুবিধার ভিত্তিতে রাজ্যগুলিকে তৈরি করার নির্দেশ দেন। তাহলে এখানে অপশন হচ্ছে অপশন ডি, জাস্টিস এসকে ধর। 8 নম্বর কোশ্চেন হচ্ছে ইন 1953 প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু from a commission to study the reorganization of the state on a linguistic basis under the chairmanship of 1953 সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ভাষাগত ভিত্তিতে যে রাজ্যগুলিকে পুনর্গঠন করার জন্য একটা অধ্যয়ন করার জন্য কমিশন গঠন করেন। চেয়ারম্যানশিপ কে ছিল? টি কৃষ্ণমাচারী, বল্লভভাই প্যাটেল, ফজল আলী, জিবি পন্থ। কে করেছিল এটা? এটা করেছিল অপশন সি, ফজল আলী। ফজল আলী কমিশনের দ্বারা এই রাজ্যগুলির যে লিঙ্গুইস্ট ভাষাগত ভিত্তিতে যে রাজ্যগুলি তৈরি হচ্ছিল স্টাডি করতে বলা হয়েছিল, এই স্টাডিটা করছিল ফজল আলী কমিশনের দ্বারা। এই ফজল আলী কমিশনার গভর্নমেন্ট 3জন মেম্বারকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল। তার নামগুলো কি ছিল? প্রথম নাম ছিল ফজল আলী, দ্বিতীয় ব্যক্তি ছিল কে এম পানিক্কর, আর তৃতীয় ব্যক্তি ছিল এইচ.এন. কুঞ্জু, ZRU। এই যে কমিশন তৈরি করা ছিল, এই কমিশনের দ্বারা লিঙ্গুইস্টিক বেসিসে প্রথম 1956 সালে 1956-এ 14টি স্টেট এবং 6টি ইউনিয়ন টেরিটরি তৈরি করা হয়। প্রথম 1956 সালে 14টা স্টেট এবং 6টা ইউনিয়ন টেরিটরি তৈরি করা হয়েছিল। নেক্সট, as per the article 1, which of the following come under the territory of India? অনুচ্ছেদ 1 অনুসারে কোনটি ভারতের অধীনে আসে? প্রথম অপশন হচ্ছে টেরিটরি অফ দ্য স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। দ্বিতীয় হচ্ছে টেরিটরি দ্যাট মে বি অ্যাকোয়ার্ড বাই ইন্ডিয়া অ্যাট এনি টাইম, যে কোনো সময়ে ভারতের দ্বারা যদি কোনো জমি অধিগ্রহণ করা হয় তবে সেই অঞ্চলটাও এই আর্টিকেল 1-এর দ্বারা ভারতের আন্ডারে চলে আসবে। এই যে দুটো অপশন আছে, এই দুটো অপশন মধ্যে কোনটা ঠিক? ফার্স্ট, সেকেন্ড, না দুটোই ঠিক, না কোনোটাই ঠিক নয়? তাহলে প্রথম অপশন হচ্ছে টেরিটরি অফ দ্য স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি। প্রথমটা হচ্ছে অপশন আর্টিকেল 1-এর মধ্যে আছে, এটা ঠিক। এবং আর্টিকেল 1-এর মধ্যে এটাও আছে যদি কোনো ভারত যদি জমি অধিগ্রহণ করে, কোনো অঞ্চলকে অধিগ্রহণ করে নেয় তাহলে সেটা ভারতের আন্ডারেই আসবে, এটাও আর্টিকেল 1-এই বলা আছে। তাহলে বোথ এ এবং বি। নেক্সট, 10 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল ডিল উইথ দ্য ইন্টারনাল রিঅ্যাডজাস্টমেন্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া? ভারতের যে অঞ্চলগুলি আছে অভ্যন্তরীণ পুনর্বিন্যাসের সাথে সম্পর্কিত কোন আর্টিকেলটি? আর্টিকেল 1, আর্টিকেল 2, আর্টিকেল 3 না আর্টিকেল 4? আর্টিকেল 3, অপশন সি। নেক্সট, 11 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং প্রিন্সলি স্টেট জয়েন ইন ইউনিয়ন অফ ইন্ডিয়া থ্রু পুলিশ অ্যাকশন? পুলিশের পদক্ষেপ নিয়ে আমাদের ভারতে যোগদান করেছিল কে? হায়দ্রাবাদ, সিকিম, জুনাগড় না কাশ্মীর? এটা একটা খুবই ইন্টারেস্টিং কেস। পুলিশের পদক্ষেপে ভারতে যোগদান করেছিল হায়দ্রাবাদ। যখন 1947 সালে ভারত স্বাধীন হয়, 1947 সালে যখন ভারত স্বাধীন হয় তখন ভারতের হায়দ্রাবাদে নিজামের শাসন চলছিল। কিন্তু 1948 সালে ওই হায়দ্রাবাদের লোক ভারতে যোগদান করার জন্য তারা অতিষ্ঠ হয়ে পড়েছিল। এর ফলে হায়দ্রাবাদের মধ্যে একটা অভ্যন্তরীণ অস্থিরতা তৈরি হয়েছিল এবং হিন্দু যারা ছিল এই হিন্দুরা ভারতে যোগদানের জন্য প্রোটেস্ট করতে শুরু করে। ফলে তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয় যে হায়দ্রাবাদকে ভারতের যোগদান করতে হবে। তার জন্য একটা অপারেশন লঞ্চ করে, সেই অপারেশন নাম ছিল অপারেশন পোলো। এই পোলোর মাধ্যমে সেনাবাহিনীর হস্তক্ষেপ নিয়ে এই অপারেশন পোলোটাকে লঞ্চ করা হয় এবং হায়দ্রাবাদের নিজামকে পরাস্ত করে হায়দ্রাবাদকে ভারতের আন্ডারে নিয়ে নেওয়া হয় 1948 সালের সেপ্টেম্বর মাসে।
1948 সালে সেপ্টেম্বর মাসে এই হায়দ্রাবাদ ভারতের আন্ডারে আছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং প্রিন্সলি স্টেট জয়েন ইন ইউনিয়ন অফ ইন্ডিয়া থ্রু দ্য ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসোসিয়েশন, মানে সংযুক্তিকরণের মাধ্যমে ভারতে যোগদান করেছিল কে? হায়দ্রাবাদ, সিকিম, জুনাগড় না কাশ্মীর? সংযুক্তিকরণের মাধ্যমে যোগদান কে করেছিল? জম্মু অ্যান্ড কাশ্মীর। কাশ্মীর জয়েন করেছিল সংযুক্তিকরণের মাধ্যমে। কারণ তখন কাশ্মীরের রাজা ছিল রাজা হরি সিং। 1947 সালে 26শে অক্টোবর 26শে অক্টোবর এই কাশ্মীর ভারতের আন্ডারে আছে থ্রু দ্য ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসোসিয়েশন। নেক্সট, 13 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইজ রিলেটেড টু দ্য জয়নিং অফ সিকিম ইন দ্য ইউনিয়ন টেরিটরি? কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা সিকিমকে ভারতের আন্ডারে নিয়ে আসা হয়েছিল? 35 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 36, 37 না 38? কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা সিকিমকে ভারতের আন্ডারে নিয়ে আসা হয়েছিল? সিকিমকে ভারতের আন্ডারে নিয়ে আসা হয়েছিল 35 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা। নেক্সট, 14 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট পসিবল বাই এ ল অফ পার্লামেন্ট আন্ডার আর্টিকেল 3 অফ কনস্টিটিউশন? সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদ দ্বারা ভারতের সংসদে আইনে কোনটা সম্ভব নয়? প্রথম অপশন হচ্ছে ফরমেশন অফ নিউ স্টেট, একটা নতুন রাজ্য তৈরি করা। সেকেন্ড অপশন হচ্ছে অল্টারেশন অফ এরিয়া অফ স্টেট, রাজ্যের অঞ্চল পরিবর্তন করা। আর 3 নম্বর হচ্ছে অল্টারেশন অফ বাউন্ডারি অফ স্টেট, রাজ্যের সীমানা পরিবর্তন করা। আর অ্যাডমিশন অফ নিউ স্টেট, এটা নতুন রাজ্যগুলি অন্তর্ভুক্ত করা। কোনটা হবে না? আর্টিকেল 3 দ্বারা নতুন স্টেট তৈরি করা যেতে পারে, তাদের অঞ্চল পরিবর্তন করা যেতে পারে, তাদের সীমানা পরিবর্তন করা যেতে পারে, কিন্তু একটা নতুন স্টেট তৈরি করা যাবে না। এই নতুন স্টেট তৈরি করতে গেলে কত নম্বর আর্টিকেল করতে হবে? আর্টিকেল 1। 15 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য মেকার অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া চুজ দ্য স্কিম অফ ফেডারেশন অফ ইন্ডিয়া অ্যাজ প্রিভ্যালেন্ট ইন হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ? আমাদের ভারতের সংবিধানের নির্মাতারা এই নিচের কোন দেশগুলো থেকে ভারতে এই ফেডারেশন প্রকল্পটা নিয়েছে? এই প্রকল্পটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া না কানাডা? শব্দটা নিয়েছে ফেডারেশন অফ ইন্ডিয়া, এই স্কিমটা নেওয়া হয়েছে ইউনাইটেড কিংডম থেকে, অপশন বি। নেক্সট, 16 নম্বর হচ্ছে দ্য আলটিমেট সোভারেনিটি অফ দ্য ইন্ডিয়ান পলিটি রেস্ট উইথ হুইচ অফ দ্য ফলোইং? মানে ভারতের রাজনীতির যে চূড়ান্ত সার্বভৌমিকতা নিচের কোনটির উপর নির্ভর করে? পার্লামেন্টের উপর, কাউন্সিল অফ মিনিস্টারের উপর, হায়ার জুডিশিয়ারির উপর না পিপল অফ ইন্ডিয়ার উপর, ভারতের মানুষদের উপর? ভারতের এই যে চূড়ান্ত সার্বভৌমত্ব, এটা কিসের উপর নির্ভর করে? একটা পার্লামেন্টের উপর, সংসদের উপর, না কাউন্সিল অফ মিনিস্টারের উপর, না হায়ার জুডিশিয়ারির উপর, না পিপল অফ ইন্ডিয়ার উপর? অবশ্যই পিপল অফ ইন্ডিয়ার উপর। আমাদের দেশের মানুষের উপরই সব সার্বভৌমত্বকে জারি থাকছে। Next, by which of the constitutional amendment Sikkim become the new state in the Indian Union? এটা আমি তোমাদের বলে দিচ্ছি, এর আগেই বলে দিলাম, এটা একটু ঘুরিয়ে দিয়েছে, অবশ্যই তোমরা কমেন্টে লিখবে এটা কোনটা হবে। আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি, তোমরা এটা কমেন্টে লিখে জানাও। নেক্সট কোশ্চেন হচ্ছে 18 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য কারেক্ট chronological order ক্রিয়েশন অফ আসাম, নাগাল্যান্ড, গোয়া, মিজোরাম? কোনটা প্রথমে ভারতে যোগদান করেছিল? পরপর বলো। প্রথমে যোগদান করেছিল আসাম, তারপরে ছিল নাগাল্যান্ড, তারপর মিজোরাম, তারপর গোয়া। গোয়া লাস্টে যোগদান করেছিল। গোয়াতে ডাচরা এসে রাজত্ব করছিল, ইন্ডিয়ান আর্মি তৎপরতায় তাদেরকে এখান থেকে তাড়ানো হয় এবং গোয়া সব থেকে লাস্টেই ইন্ডিয়াতে যোগদান করে। এই তারপরে কোশ্চেনে দিয়েছে যে গোয়া, আমাদের যে 25 স্টেট, এই 25 স্টেট কত সালে যোগদান করেছে ইন্ডিয়াতে? গোয়াটা 1987, 1988, 1989, 1990। কত সালে গোয়া আমাদের দেশের মধ্যে যোগদান করেছে? 1987-তে, অপশন এ। নেক্সট, 20 নম্বর কোশ্চেন হচ্ছে ইন হুইচ ইয়ার দ্য স্টেট অফ ঝাড়খণ্ড ফর্ম
ঝাড়খণ্ডটা কত সালে তৈরি করা হয়েছিল? 1997, 98, 99 না 2000? ঝাড়খণ্ড তৈরি হয়েছিল 2000 সালে। অপশন ডি। নেক্সট, by which of the following constitutional amendment Delhi has become the national capital region? আমাদের যে ভারতের ক্যাপিটাল দিল্লি তৈরি করা হয়েছে, এটা কত নম্বর অ্যামেন্ডমেন্টের দ্বারা তৈরি করা হয়েছিল? 61, 69, 71 না 79? এই কোশ্চেনটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা বহুবার এসছে, এটা আমি লিখতে পারি কোথায় কোথায় এসছে, কিন্তু এখানে আমি যে লিখি প্রত্যেকটা এক্সামে এসছে বলতে গেলে এই কোশ্চেনটা অবশ্যই দেখে যাবে। তাহলে কত নম্বর অ্যামেন্ডমেন্টের দ্বারা এই দিল্লিকে আমাদের ক্যাপিটাল করা হয়েছে? অপশন হচ্ছে 69 অ্যামেন্ডমেন্টের দ্বারা। অপশন বি। নেক্সট, উত্তরাখণ্ড স্টেট কাম ইনটু এক্সিস্টেন্স নট? উত্তরাখণ্ড স্টেট কত সালে তৈরি করা হয়েছে? কত সালে তৈরি হয়েছে উত্তরাখণ্ড স্টেট? নভেম্বর 1, 2000, নভেম্বর 9, 2000, নভেম্বর 10, 2001 না জানুয়ারি 1, 2008? এটা ইউপিএসসিতে ছিল, কত সালটা আমার মনে নেই, এটা ইউপিএসসিতে ছিল। তার জন্যই তোমাদের এখানে অপশনগুলো কত ক্লোজ দেওয়া আছে দেখো। ইউপিএসসিতে যারা পড়তে হয় খুবই খুঁটিনাটি পড়তে হয়, এখানে দেওয়া আছে কত অপশনগুলো ক্লোজ। যদি এটা ডাব্লিউবিসিএস হতো, ডাব্লিউবিসিএস এরকম দেয় অনেক সময় দেয়, কিন্তু তাহলে সবসময় দেয় না। কিন্তু যদি এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতো বা কেপিতে হতো, তাহলে এগুলো কি দিত? উত্তরাখণ্ড কবে তৈরি হয়েছে? 2002, 2001, 2003, 2004 এরকম দিয়ে দিত। কিন্তু এটা ইউপিএসসি হওয়ার জন্য কোশ্চেনগুলো কত ক্লোজ দিয়েছে, নভেম্বর 1, 2000, নভেম্বর 9, 2000, এরকম ভাবে কত ক্লোজ কোশ্চেন দেওয়া আছে। তাহলে এখানে অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে? অ্যান্সারটা হচ্ছে নভেম্বর 9, 2000 আমাদের উত্তরাখণ্ড স্টেটটা তৈরি হয়েছিল। নেক্সট, 23 নম্বর কোশ্চেন আছে, অ্যামং দ্য ফলোইং স্টেট হুইচ ওয়ান ফ্রম লাস্ট? এই স্টেটগুলোর মধ্যে কোনটা সব থেকে লাস্টে তৈরি হয়েছিল? অন্ধ্রপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব না কর্ণাটক? সব থেকে লাস্টে তৈরি করা হয়েছিল কর্ণাটককে। অপশন ডি। নেক্সট, 24 নম্বর কোশ্চেন হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য এক্সাক্ট কনস্টিটিউশনাল স্ট্যাটাস অফ ইন্ডিয়া 26 জানুয়ারি 1950? এখানে কোশ্চেনটা অনেকেই ভুল করবে। এটা কোশ্চেনটা ভালো করে পড়ার চেষ্টা করো। এখানে কোশ্চেনটা কি বলেছে? দ্য এক্সাক্ট কনস্টিটিউশনাল স্ট্যাটাস অন 26 জানুয়ারি 1950। এটা সবাই প্রথমে দেখে করে দেবে, এ সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক, এটা করে দেবে। কিন্তু এটা একদম ভুল। এটা আমাদের তৈরি হয়েছিল যখন 42তম সংশোধনে ছিল। এই 42তম সংশোধনে আমাদের এটা যোগ করা হয়েছিল সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। ওকে, কিন্তু যখন 1950 সালে যখন আমাদের সংবিধান ছিল, তখন কিন্তু এটা ছিল না। তখন আমাদের কি ছিল? তখন ছিল 1950 সালে তখন ছিল এই সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক, বাস এতটুকুই ছিল। তার জন্য এখানে অপশন হচ্ছে অপশন বি। এটা ইউপিএসসিতে আসা কোশ্চেন, তার জন্যই একদম ভালোভাবে দেখে পড়তে হবে, তবেই তোমরা বুঝতে পারবে কোশ্চেনটা। নাহলে একটু ভুল হলেই কোশ্চেনটা পুরো ভুল হয়ে গেল। নেক্সট, 25 নম্বর কোশ্চেন হচ্ছে, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, এই যে সরকার, এই কনস্টিটিউশনাল গভর্নমেন্ট এর মানেটা কি? প্রথম অপশন হচ্ছে এ রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট অফ এ নেশন উইথ ফেডারেল স্ট্রাকচার, মানে প্রতিনিধিত্বমূলক সরকার, যুক্তরাষ্ট্রীয় কাঠামো সহ একজন জাতি। সেকেন্ড অপশন হচ্ছে এ গভর্নমেন্ট হুজ হেড এনজয় দ্য নমিনাল পাওয়ার। তৃতীয় অপশন হচ্ছে এ গভর্নমেন্ট হু হেড এনজয় দ্য রিয়াল পাওয়ার, মানে আসল যে ক্ষমতা, যে হেড আছে সেই ক্ষমতা মানে উপভোগ করছে। আর 4 নম্বর অপশন হচ্ছে এ গভর্নমেন্ট লিড বাই দ্য টার্ম অফ কনস্টিটিউশন, মানে সরকার এই সংবিধানের শর্ত অনুযায়ী কাজ করছে। কোনটা? একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট মানে, হচ্ছে অবশ্যই অপশন ডি, এ গভর্নমেন্ট লিমিটেড বাই দ্য টার্ম অফ কনস্টিটিউশন, মানে সংবিধানের শর্ত অনুসারে যে গভর্নমেন্ট কাজ করছে সেটাই হচ্ছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। অপশন ডি। নেক্সট, 26 নম্বর কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর কনস্টিটিউট দ্য বেস্ট সেফগার্ড অফ লিবারেটি ইন দ্য লিবারেল ডেমোক্রেসি?
মানে উন্নয়ক সরকার মানেটা কি? উন্নয়ক সরকার মানে হচ্ছে এ কমিটেড জুডিশিয়ারি, একটা রাজনৈতিক সরকার, সেন্ট্রালাইজ পাওয়ার, যুক্তরাষ্ট্রীয় সম্বন্ধ জাতি, থার্ড হচ্ছে ইলেক্টেড গভর্নমেন্ট, মানে যে ইলেকশনের মাধ্যমে যে তৈরি হচ্ছে, 4 নম্বর হচ্ছে সেপারেশন অফ পাওয়ার। বেস্ট সেফগার্ড কোনটা? বেস্ট সেফগার্ড হচ্ছে সেপারেশন অফ পাওয়ার। আমাদের তিনটা আমাদের পিলার আছে সংবিধানের, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা, আর একটা হচ্ছে প্রেসিডেন্ট। এটা হচ্ছে আমাদের লিবারাল লিবারেটি ইন এ লিবারাল ডেমোক্রেসি। আমাদের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার হচ্ছে আমাদের রিয়াল এক্সিকিউটিভ, আর আমাদের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হচ্ছে নমিনাল এক্সিকিউটিভ। আর প্রাইম মিনিস্টার হচ্ছে রিয়াল এক্সিকিউটিভ। কিন্তু আমেরিকাতে কি? আমেরিকাতে হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে রিয়াল এক্সিকিউটিভ আর প্রাইম মিনিস্টার হচ্ছে নমিনাল এক্সিকিউটিভ। পুরো দুটোই আলাদা। এই রিয়াল এক্সিকিউটিভ মানে হচ্ছে যে ক্ষমতার উপভোগ করছে, মেন ক্ষমতা কার কাছে আছে? আমাদের প্রাইম মিনিস্টারের কাছে আছে। আমাদের ইলেকশন কার হয়? ডাইরেক্ট মানুষ কাকে ভোট দেয়? অবশ্যই প্রাইম মিনিস্টার ভোট দেয়। প্রেসিডেন্টের কোনো সময় আমাদের সরাসরি ভোট হয় না। যার দ্বারা যাকে আমরা সরাসরি ইলেক্ট করছি সেই হচ্ছে আমাদের রিয়াল এক্সিকিউটিভ। ওকে, নেক্সট 27 নম্বর হচ্ছে ইন ইন্ডিয়া সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ ইজ এনজয় বাই। ভারতের বিচার বিভাগকে কার্যনির্বাহী বিভাগ থেকে পৃথক করার নির্দেশ দেওয়া হয়েছিল প্রিএম্বল অফ কনস্টিটিউশন, ডিপিএসপি, 7 শিডিউল, দ্য কনভেনশন অফ প্র্যাকটিস। কোনটা দ্বারা? সংবিধানের প্রস্তাবনা দ্বারা, ডিপিএসপি দ্বারা, না 7ম শিডিউল দ্বারা, না প্রচলিত অনুশীলন দ্বারা? এটা হচ্ছে অপশন বি, ডিপিএসপি দ্বারা। আমাদের যে সেপারেশন করা হয়েছে জুডিশিয়ারি এক্সিকিউটিভ থেকে আমাদের ভারতের বিচার বিভাগকে কার্যনির্বাহী বিভাগ থেকে যে পৃথক করার নির্দেশ দেওয়া হয়েছিল, এটা দেওয়া হয়েছিল ডিপিএসপি তে। অপশন বি। নেক্সট 28 নম্বর হচ্ছে এ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইজ ডেফিনেশন ইজ এই কনস্টিটিউশনাল গভর্নমেন্টের ডেফিনেশন কি? গভর্নমেন্ট বাই লেজিসলেচার, পপুলার গভর্নমেন্ট, মাল্টি পার্টি গভর্নমেন্ট, না লিমিটেড গভর্নমেন্ট? সাংবিধানিক সরকার এর সংজ্ঞা কি? ডেফিনেশন হচ্ছে যে সরকার তৈরি হচ্ছে আইনসভার দ্বারা, একটা হচ্ছে পপুলার গভর্নমেন্ট, জনপ্রিয় সরকার, একটা হচ্ছে মাল্টিপার্টি গভর্নমেন্ট মানে বহুদলীয় সরকার, না সীমিত সরকার লিমিটেড গভর্নমেন্ট? কোনটা হবে? অবশ্যই লিমিটেড গভর্নমেন্ট হওয়া দরকার। কারণ বহুদলীয় সরকার যদি হয়, দেখো বহুদলীয় সরকার হলে আমাদের অসুবিধা কি? কোনো একটা ডিসিশন নিতে অবশ্যই অসুবিধা হবে। একটা পার্টি হয়তো বললো এই ডিসিশনটা ভালো, কিন্তু অন্য পার্টি বলছে না এই ডিসিশনটা নেওয়া যেতে পারে না। তাহলে দুই দলের মধ্যে একটা মতবিরোধ থেকে যাচ্ছে, ফলে যে ডিসিশন নেওয়ার যে ক্যাপাবিলিটি সেটা হারিয়ে যাচ্ছে। তার জন্য বহুদলীয় সরকার কোনো সময় ভালো না। তো কোনো কোনো ক্ষেত্রে আমাদের ভারতেও দেখা যায় যে বহুদলীয় সরকার আসে, কোনো কোনো স্টেটে দেখা যায় তাদের মধ্যে সমস্যা অবশ্যই তৈরি হয়, কিন্তু তাহলেও চলছে। নেক্সট 29 নম্বর কোশ্চেন হচ্ছে নেহেরু নুন এগ্রিমেন্ট কাম অন। নেহেরু নেহেরু নুন এগ্রিমেন্ট ছিল কত সালে? 1957, 1958, 1959, 1960? এই নেহেরু নুন এগ্রিমেন্ট ছিল 1958-তে, 1958। অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন হচ্ছে ওড়িশা, এই যে অ্যাক্ট, উড়িষ্যা অল্টারেশন নেম অ্যাক্ট 2011-তে এসেছিল, যার দ্বারা এই উড়িষ্যার নামটাকে চেঞ্জ করা হয়েছিল। উড়িষ্যার নামটা চেঞ্জ করে কি রাখা হয়েছিল? এখানে অপশনটা দেখবে ইংরেজিতে সবসময়। অপশনটা হচ্ছে ORISH, ODSH, ODISH, না URISH? কোনটা করা হয়েছে? এই উড়িষ্যার নাম চেঞ্জ করে করা হয়েছিল ODISH, অপশন সি। তাহলে এই হচ্ছে টোটাল 30টা কোশ্চেন। এই 30টা কোশ্চেন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর যদি তোমাদের সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, এবং তাহলে তোমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এতটাই, ধন্যবাদ।